আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ঘটনা। আসলে 2008 সালের পর থেকে ও আসলে পড়াশোনা তেমন কন্টিনিউ করতে পারেনি ওর বাবা মারা যাওয়ার পর। তো ফ্যামিলির সব ভার ওর উপরে চলে আসে। তো ওর বাবার একটা ব্যবসা ছিল, সেটা মানে কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসতো আর কি। তো যশোর বর্ডারের সাথে কানেকশন, যশোর বর্ডার থেকে ওদের জিনিসপত্র আসতো আর কি। তো ওকে যশোর যেতে হতো প্রায় সময়। তো ওর যে খালা, ওর যে মা ছিল, সেই মার দুঃসম্পর্কের আত্মীয়র বাসায় এসে যশোরে প্রায় সময় যে উঠতো আর কি। কোন এলাকায় উঠতো যশোরে সেটা আর শেয়ার করছি না, 2010-এর ঘটনা। আচ্ছা। তো সেই বাসাটাতে প্রতি মাসে তাকে যেতে হতো, কারণ জিনিসপত্র সব আসতো হচ্ছে আপনার ওই যশোরে, এবং তার ওখানে একটা গোডাউন ভাড়া করা ছিল, সেখানে সেসব জিনিসপত্র রাখতো এবং একটা পর্যায়ে স্টেপ বাই স্টেপ ঢাকায় জিনিসপত্রগুলো নিয়ে আসতে হতো। তো ও যেত, এখানে 2-3 দিন থাকতো এবং থাকতেই হতো, মাস্ট থাকতে হতো। তো সেখানে থেকে ওই জিনিসপত্রগুলো কমপ্লিট করে ঢাকায় চলে আসতো। তো ওর রুটিন এরকম ছিল যে ঢাকা থেকে যশোর যাবে, যশোরে থেকে কন্ট্যাক্ট করে সবকিছু গোডাউনে নামিয়ে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফলো করে আবার 3 দিন পর ঢাকা ব্যাক করে চলে আসা। আচ্ছা। তো ওই বাসাটাই থাকতে হতো তাকে, কারণ হোটেলে থেকে থেকে প্রতি মাসে 3 দিন দরকার কি ওর, ও যেহেতু পরিচিত বাসা আছে। তো ওই বাসায় গেলে দেখা যায় যে যে দুঃসম্পর্কের আত্মীয় ছিল তার আবার উনি আবার মানে ওনার ওয়াইফ ওই বাসাটা চালাতো। 2010-এ ওই মুহূর্তে উনি বেঁচে ছিলেন না। তো ওনার ওয়াইফের বয়স ছিল প্রায় 72। ওনার 2 ছেলে ছিল, একসাথে থাকতো আর কি। তো 3তলা বাসা, 3তলার 2টা ফ্ল্যাট। সেই 2টো ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটে উনি গেলে থাকতো। একটা ফ্ল্যাট বলতে 2টা রুম আর কি। আচ্ছা। সাথে একটা ওয়াশরুম আছে, একটা রান্নাঘর আছে, আর পাশে একটা রুম ছিল, সেইটা আবার গোডাউন হিসেবে আরেকজনকে ভাড়া দেওয়া ছিল। আচ্ছা। তো ওই গোডাউন তার একদম তো পাশের রুমে আর কি, আর 4তলার ছাদ ছিল। তো উনি গেলে 3তলায় উঠতেন। তো সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় যাওয়ার পথে, এবং টিকিট না পাওয়ার কারণে নন এসি বাসে যেতে হয়েছিল। তো নন এসি বাসের টাইম ছিল দুপুরবেলা। তো ও পৌঁছে হচ্ছে সন্ধ্যার দিকে, 12টার বাস ছিল, ও পৌঁছেছে ঠিক বিকাল 5:30-6টার দিকে। 6টার দিকে পৌঁছে যায়, পরে বাসে থাকা অবস্থায় বৃষ্টি নামে এবং ভালো ঝড় হতে থাকে, মানে গরমকালের তো এরকম সময়ের। তো ভালো ঝড় হয়, ঝড়ের এক পর্যায়ে যখন সে বাস থেকে নামে তখনও বৃষ্টি হচ্ছে। তো একটা শেডে যে আশ্রয় নেয়। তো ওই মুহূর্তেও আকাশে মেঘ চমকাচ্ছিল এবং অন্ধকারই ছিল, প্রায় মেঘাচ্ছন্নই ছিল। আচ্ছা। তো সে রিক্সা করে, রাসেল আপনি ঘটনাটা শোনেন নাই আমার কাছ থেকে, এটা যেহেতু শোনেন নাই আপনাকে বলি একটু শুনতে। তো কি করে রিক্সা নিয়ে চলে যায় এলাকাতে, ওই এলাকাতে বাসায় যে ওঠে। তো ইলেকট্রিসিটি ছিল না, ঝড় হয়েছে স্বাভাবিকভাবে, আর মফস্বল এলাকায় ইলেকট্রিসিটি না থাকাটাই স্বাভাবিক। তো ও বাসায় যায়, বাসায় পৌঁছানোর পর অন্ধকার, তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাসায় পৌঁছানোর পরে নিচে জাস্ট রিক্সা ভাড়াটা দিয়ে ঢুকবে এমন সময় দেখে ওই বাসায় গেলে নর্মালি ওকে সার্ভ করতে একটা ছোট্ট কাজের মেয়ে। সে মেয়েটার বয়স 12 কি 13 বছর হবে। তো দোতলায় উনি যে ওই ওনার মার খালা হয় হিসাবে সম্পর্কে, তো উনিও আসলে ভুলে ভালে খালাম্মাই ডাকতো। আচ্ছা। তো মানে আমার ফ্রেন্ডটা ওই খালাম্মাই ডাকতো। আচ্ছা। তো ওই রিলেশনটা ওরকম ভাবে মেইনটেইন করে বলতো না। তো খালাম্মা বলতো, তো বলতো যে আমি দোতলায় দেখা করে যাই সব সময়, তো নক করব। তো নিচেই মেয়েটা দাঁড়ায় আছে, এবং এই জগতে আসলে ওই মুহূর্তে 2010 সালে, আজ থেকে 9 বছর আগে, কুপি নিয়ে দাঁড়ায় আছে রাসেল ভাই। খুব অদ্ভুত, কুপি নিয়ে দাঁড়ায় এই সময় যেটা দেখা যায় না। উনি ও মানে এটা ওই চিন্তা, ওই মুহূর্তে চিন্তা করতে করতে এক পর্যায়ে মেয়েটাকে বলে, এই কিরে কুপি কেন, চার্জ লাইট নাই? তো ওই মেয়েটা কোনো উত্তর দেয় না। আচ্ছা। তো মেয়েটা বলে যে আসেন, এতটুকুই বলে, এবং সিঁড়ি দিয়ে মেয়েটা উঠতে থাকে। তো মেয়েটার শরীরটা একদম অসাড় অবস্থা, মেয়েটা কি হাঁটতে পারে না নাকি। লাস্ট 2 বছর ধরে মেয়েটাকে দেখতেছে এই বাসায়। তখন মেয়েটা আরো ছোট ছিল, এখন 12 বছর বয়স। তো মানে মেয়েটা হাঁটতে পারছে না, উপরে উঠছে সিঁড়ি দিয়ে, মনে হয় উঠতে পারছে না। বলে কি রে, তোর শরীর খারাপ নাকি? তো কোনো উত্তর দেয় না। আচ্ছা। বলে যে খালাম্মা কোথায়, ওইটারও কোনো উত্তর নাই। বলে যে কারেন্ট কখন গেছে, এইটারও কোনো উত্তর নাই। চুপ করে। তো আরো কয়েকবার জিজ্ঞেস করলো, তোর শরীর খারাপ? একটা পর্যায়ে না পারতে এরকম একটা উত্তর আসে, না শরীর খারাপ না। আচ্ছা। তো সিঁড়ি দিয়ে উঠে ওই মেয়েটা ওই কুপির আলোতে, ও বলে যে কুপির আলো মোবাইল আলোর থেকে বেশি। তো মোবাইলও আলো মানে ছেড়ে রাখছে, আর কুপি নিয়ে মেয়েটা ওকে 3তলায় উঠায় দেয় ফ্ল্যাটে।
উঠাই দিয়ে ও মানে ওয়াশরুমে চলে যায়, কারণ অনেকক্ষণ ধরে বাসে ছিল, ওয়াশরুমে যাওয়া হয় নাই। তো ঢুকেই ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে প্রায় 5-7 মিনিট পর বের হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই খাওয়ার টেবিলে চোখ পড়ে। খাওয়ার টেবিলে আপনার রকমারি খাওয়া সাজানো। এরকম কখনো হয় নাই যে আসার পরপরই মানে খাওয়া হয় নাই, আর খাওয়া মানে নর্মালি খাওয়া দাওয়া হয় আর কি। তো বাসায় ইলেকট্রিসিটি নেই, এত আয়োজন, টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো যেহেতু ক্ষুধার্ত ছিল, মেয়েটা খাওয়াটাও রেখে গেছে মনে করে সবগুলা খাওয়া খায়, মোটামুটি খাওয়া খায়, সব খেতে পারে না, মানে বিরিয়ানি এই সেই। আর বাসায় এত এলাহি কাণ্ড, কিন্তু একটা মানুষের মুভমেন্ট দেখলাম না। ওই সময় তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, ইলেকট্রিসিটি তখন নাই। তো ভাবছিল যে নিচে দোতলায় যে নক করবে, তো বলে যে না একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর, কারণ ওকে যেতে হবে ওর গোডাউনে। তো ও কি করলো যে 8টার দিকে বের হবে, একবার একটু রেস্ট নিয়ে যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, কারণ দুপুরের খাওয়া হয় নাই। আর জ্যামে ছিল অনেকক্ষণ, বেশ শরীর খারাপ, মানে এক্সস্টেড ছিল, প্রায় ঘন্টাখানেক ঘুমাতে ঘুমাতে 9টা বেজেছে রাত। ওর প্ল্যান ছিল 8টায় বের হবে, কিন্তু তখন বাজে রাত 9টা। তো উপরে মানে উঠে দেখে যে ওই খাওয়া দাওয়া ওই জায়গায় ভাবে পড়ে আছে। ও নিচে যায়, দোতলা নক করে, তো দোতলার থেকে কোনো সারা শব্দ নাই। আচ্ছা। তো নিচে নামতেই ওই ভাড়াটিয়া, ওই এতদিন ধরে আসতেছে, লাস্ট 2 বছর ধরে ওইখানে, মানে লোকজন দেখলেই বুঝে যায় না এটা এই বাসার মানুষ। তো ও দেখে যায় ভাড়াটিয়ারা নিচতলায় ঢুকতেছে, ও বের হয়ে যায়, আশেপাশের কাজকর্ম শেষ করে আবার রাত্রেবেলা ঠিক 10টায় ব্যাক করে। আচ্ছা। ওর প্রোডাক্ট চলে আসে ইন্ডিয়া থেকে, তো ওইগুলি দেখে চেক করে বাসায় আসে, 10টার দিকে ঢুকবে। আবারও দোতলা হয়ে যখন উপরে উঠতে যায়, তখন সে দোতলা আবার নক করে, কিন্তু দোতলাতে কোনো সারা শব্দ নাই, কোনো নকের কোনো রিপ্লাই নেই। প্রায় 2 মিনিট, 1 মিনিটের মধ্যে নক করলে মোটামুটি মানুষজন দরজা খুলে ফেলে, কিন্তু 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে, কোনো দরজা নক করে। তো একটা পর্যায়ে ফেড আপে উপরে উঠে যায়, মনে হয় কেউ নাই, হয়তো বা ভিতরে আসছে, হয়তো শুনতে পাচ্ছে না। তো 3 তলায় যায়, 3 তলায় রুমে ঢুকতে দেখে খাওয়া আবারও গোছানো, খাওয়া দাওয়া একদম টেবিল ভর্তি খাওয়া দাওয়া। তো চিন্তা করতে থাকে, এত ফাংশন, এত বড় ফাংশন, এত আরামের খাওয়া, এত মজার খাওয়া, তাহলে বাসায় তো চিৎকার চেঁচামেচি থাকার কথা। ওই মধ্যে ইলেকট্রিসিটি চলে এসছে, চিৎকার চেঁচামেচি থাকার কথা, কিন্তু কোনো চিৎকার মানে কোনো মানুষজনই নাই, কিন্তু এত খাওয়া দাওয়া। ও খেয়ে ফেলে রাসেল ভাই। খাওয়া দাওয়া করার পরে ওর একটা পর্যায়ে তন্দ্রা চলে আসে, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তো মোবাইল ফোন তখন ওই যাবার যুগ, মোবাইল ফোন মানে এখন যেরকম স্মার্টফোন, ওই সময় স্মার্টফোন ছিল না, যাওয়া ছিল। মোবাইল ফোন নকিয়া ছিল ওর একটা মোবাইল ফোন, নকিয়া। তো ইউজ করতে করতে রাত্রে 12টা বাজে, তন্দ্রা আসার পর ঘুমায় যায়। হঠাৎ করে, এটা কিন্তু রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান্ড কোনো ঘটনা না, এটা ওই দিন পৌঁছানোর পরের ঘটনা। হঠাৎ করে রাতে ঘুম ভাঙে, কে জানি ওর কাঁধ ধরে, ওই ফ্ল্যাটে খালি ও একা, কাঁধ ধরে টান দেয়। টান মানে কি, কাঁধ ধরে ডাকার জন্য যেরকম ঝাঁকানি দেয়, ওর কাঁধ ধরে ঝাঁকাচ্ছে। ও উঠে দেখে কেউ নাই, কিন্তু উঠার সাথে সাথে দেখে যে দরজা নক করছে কে জানো। বলি এত রাত্রে, ঘড়ির মোবাইল ফোন দেখে, ঘড়ির কাটায় তখন রাত বাজে 1:30। ওয়াশরুমে একটু মুখটা ধুয়ে দরজাটা খুলতে যাবে না, দরজাটা আগে খুলুক, দেখে কে আসছে। দরজাটা খুলে দেখে সেই মেয়েটা কুপিনে দাঁড়ানো, যাকে দেখেছিল সন্ধ্যার সময়। কুপিনে সন্ধ্যার সময় যাকে দেখেছিল, বিকালে না, সন্ধ্যায়। এবং কুপিনে দাঁড়ানো। তো এরকম ভাবে বলছে যে খালাম্মা আপনার সাথে দেখা করতে চায়, আপনি আসেন। বলে যে রাত তো এখন অনেক হয়েছে, তোমার খালাম্মারে বলে সকালে দেখা করবো। বলে না, না এর যে বলে যে না যে বললো, মনে পুরো বিল্ডিংটা কেঁপে উঠছে, এত জোরে না, না আপনি এখন আমার সাথে আসবেন। আচ্ছা। তো একটু রীতিমতো বিরক্ত হয়ে যায়, এত রাত্রেবেলা দেখা করতে চাইছে। তো ও কি করে দরজা লাগে, নিচে নামবে প্ল্যানিং করতেছে, দেখে মেয়েটা উঠে ছাদের দিকে। এই কই যাও তুমি, নিচে আয়, তুই কই যাস, নিচে যা, নিচে নাম। বলে খালাম্মা উপরে আসেন। ও ছাদে যায় ওই মেয়েটার সাথে। ছাদে যাওয়ার পরে ছাদের মাঝখান পর্যন্ত চলে যায়, তখন বলে যে ওই যে খালাম্মা দাঁড়ায় আছে, খালাম্মার সাথে দেখা করে। ও যাবে এমন সময় পিছনে তাকায় দেখে মেয়েটাও নিচে চলে গেছে, মেয়েটা নাই ওই জায়গাটাই, আর নাই। ওই সামনে যায়, সামনে যাওয়ার পরে আসলেই সেই মহিলা, সেই ভদ্র মহিলা ওই জায়গায় দাঁড়ানো। জিজ্ঞেস করলো, কি রে বাবা, কেমন আছো তুমি, তোমার বাবা কেমন আছে? ফার্স্টেই গলদ, তোমার বাবা মারা গেছে আরো 2 বছর 3-4 বছর আগে। বাবা কেমন আছে, তোমার বাসার সবাই ভালো, তোমার মা ভালো? তো ও একটা পর্যায়ে স্টান্ড হয়ে যায়, কাহিনী কি, তোমার বাবা কেমন আছে? তোমার তো খালু বাসায় নাই, এই জন্য তোমাকে উপরে আসতে বললাম, আমি অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করতেছি,
খালু বাসায় নাই মানে কি, মানে এটা কিরকম না, হ্যাঁ ওনার হাজবেন্ড তো মারা গেছে। তো ও খুব ভরকে যায়। তো ও একটা পর্যায়ে মাথার ঘাম টাম ছুটতে থাকে। তো বলে যে আমি কনভারসেশনটা শেষ করার জন্য তাড়াতাড়ি উতলা হয়ে যাই, আমি নিচে নেমে যাব। তা আমি বলতে থাকি বারবার, খালাম্মা আমি এখন শুয়ে পড়ি, আমার সকালবেলা কাজ আছে, আমার মালগুলা তুলতে হবে ট্রাকে, ঢাকায় পাঠাবো, আমি চলে যাই নিচে। ওই মহিলা ওকে আসতে দিচ্ছে না এবং ওর কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। উনি যাবতীয় কথা বলছে, ওনার গ্রামের বাড়ির কথা, ওনার গ্রামের বাড়ির সাতক্ষীরা, সেখানকার কথা, সেখানকার ঘটনা বলতেছে। কাহিনী কি উনি থামতেছে না কেন? উনি কি আমার কথা শুনতেছে না, নাকি আমি ওনার কথা ভুল শুনতেছি? একটা পর্যায়ে বলে, তোমার আব্বাকে বইলো আমার কাছে দেখা করতে, আমি অনেক দিন যাবত তার জন্য অপেক্ষা করতেছি, আমি ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা পাই, এই জিনিসটা একটু আমার বাবাকে জানানো দরকার। বাবা মারা, ও বুঝে গেছে যে এখন যেটা হচ্ছে সবকিছু হচ্ছে ওর লাইফ, মানে এগুলি সব ফেক, এগুলি কিচ্ছু না, আমাকে এখন দৌড়াতে হবে। ও দৌড়ায় বাসার নিচে চলে যায়, নিচ থেকে রিক্সা নেয়। রাত 1:30টার সময় একটা রিক্সা পায়, রিক্সা নিয়ে কোনো মতে ভয়, এখন রাত 1:30 মানে তখন ভয়, ডাকাতের ভয়, তখন আর এসবের ভয় না, প্যারানর্মাল ভয় না। রাত্রেবেলা অন্ধকার মফস্বল এরিয়াতে রাত্রে 1:30টায় ওইখানে হাইওয়ে ক্রস করে, অনেক ভয়াবহ। 2010 বললেও কি, আপনি এখন যারা থাকে তারা দেখুক না, রাত্রে 1:30টায় বের হয়। সেটাই। তো উনি কোনো মতে ওনার গোডাউন পর্যন্ত যায়, দরজা অনেকক্ষণ ধাক্কানোর পরে ওনার গোডাউনের লোকজন খুলে উনি গোডাউনে দিন রাত কাটায়। পরের দিন সকালবেলা বাসায় যায়, কারণ ব্যাগ বাসায়, ওই ব্যাগের ভিতরে মানি ব্যাগ টানি ব্যাগ সব। তো ওকে তো কয়েকদিন চলতে, মানে মানি ঢাকায় ব্যাগ করতে হলে তো মানি ব্যাগ লাগবে। তো ওর জিনিসপত্রগুলো আনতে যায়, এমন সময় দরজা অনেকক্ষণ নক করে, তখন সকাল 10-11টা বাজে। অনেকক্ষণ নক করার পরে পাশের ফ্ল্যাট থেকে এক লোক আসে। পাশের ফ্ল্যাট থেকে লোক এসে বলে যে, কি ব্যাপার ভাই, আপনি দরজা নক করতেছেন কেন? বলে যে, খালাম্মা কোথায়, খালাম্মার সাথে আমার একটু দেখা করা দরকার, কালকে রাত্রেবেলা ছাদে কথা হলো। ওই লোকটা তখন মাথা চুলকাইতেছে, ছাদে কথা হলো মানে কি? বলে, খালাম্মার সাথে একটু দেখা করা দরকার, উনি রাত্রেবেলা কথা বললো, কি বললো বুঝি নাই, উল্টাপাল্টা, এখন একটু কথাবার্তা বলে যাই, দরজা নক করতেছে, কেউ খুলতেছে না। বলে, কি বলে না বলতে হবে, উনি তো 25 দিন আগে মারা গেছে। ওনার ছেলেরা কয়দিন আগে ওনার কবর জিয়ারত করতে সাতক্ষীরায় গেছে, আর উনি ওনার সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, পাশের। আর যেই লোকটা দায়িত্বরত ছিল ওই লোকটা হচ্ছে ওই মহিলার ভাই। আচ্ছা। বলে, ও তো মারা গেছে সাতক্ষীরাতে, ওনার ছেলেরা কয়দিন আগে আবার, আপনি কবে আসেন? বলে, আমি গতকালকে আসলে, আপনার আসার 2-3 দিন আগে ওই সাতক্ষীরাতে গেছে কবর জিয়ারত করার জন্য। তো ওর মাথাটা তার আকাশটা ভেঙে পড়ে। বলে, বলেন কি? আচ্ছা, এই কাহিনী হয়েছে। তো উনি ওই দিন ব্যাগ ট্যাগ নিয়ে, ওকে তার 2 দিন থাকতে হবে যশোরে। রাসেল ভাই ও কি করে একটা হোটেলে ওঠে, খুব আহামরি না, খুব নর্মাল হোটেল, আমি বলে ফেলে সবাই হোটেলটার নাম চিনে যাবে। তাহলে বলার দরকার নেই, আমরা শুনি না বলি। হ্যাঁ, তো হোটেলে ওঠে, হোটেলে একটা নর্মাল রুম নেয় 3 তলায়। হ্যাঁ, 3 তলার রেডি সবকিছু, 3 তলা রুম পায়, 302 নম্বর রুমের ভিতরে ঢোকে, রেস্ট নেয়, কাজকর্ম করে রাত্রে 10টায় ঢোকে, এবং সারাদিনের ধকল আর ওই গতকালকের ধকলটা ওকে খুব বেশি পড়াতে থাকে। ও মাথা খারাপ হয়ে যায়, করবো কি, এটা কেমনে সম্ভব? আমি রাতের বেলা তার সাথে কথা বললাম, জলজ্যান্ত মানুষটা আমার সামনে দাঁড়ায় কথা বলতেছে, অথচ এই মহিলাটা মারা গেছে 20-25 দিন আগে। আর এটা আপনার সাথে নতুন কোনো ঘটনা ঘটলে, আগে কয়েকবার আমি শাহান ভাইয়ের ঘটনা একটু আগে শেয়ার করলাম, তার এই অভ্যস্ত, কিন্তু ও তো অভ্যস্ত না। ওর মাথা, ও সারাক্ষণ চিন্তা করতে করতে এক সময় ঘুমায় যায়, ঘুম ভাঙে, ইলেকট্রিসিটি নাই, সিগারেট ধরাবে, বারান্দায় যাবে, নর্মাল কোনো হোটেলের মতো এসিওয়ালা হোটেল না, নর্মাল হোটেল, ও বারান্দায় যাবে, এখন আবার এসি করে ফেলছে হোটেলে। তো বারান্দায় যাবে, বারান্দায় যাওয়ার সময় বিছানা থেকে পা ফালালো, পা ফালাতে দেখলো যে পায়ের মধ্যে কি জানি লাগছে, পাটা ভিজা। তো ও ওই ঘুমানোর সময় দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো বৃষ্টি হয়েছে, তো জানালা দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে, পায়ের মধ্যে পা ভিজা। তো পানি আর অন্য কিছুর মধ্যে তফাৎ আছে, এটা কেমন পিছলা, এটা কেমন পিছলা। ও মোবাইলের লাইট জ্বালে, এখন ওই রুম তোর জানা নাই কোন জায়গায় সুইচ, ওকে মোবাইলের লাইট জ্বালাই সুইচ খুঁজতে হচ্ছে, কারণ রেগুলার যে রুমের মধ্যে প্রতিদিন লাইট বন্ধ করে সে জানে পজিশনটা। তো হোটেল রুম এটা তো প্রথম গেছে, তো মা নামাতেই ও যখন মোবাইল ফোনের আলো ওই জায়গায় ফেলে, মোবাইল ফোনের আলো, স্ক্রিনের আলো ফেলতেই দেখে যে মানুষ টানুষ পড়া ফ্লোরের মধ্যে, মানুষ টানুষ পড়া, বোঝা যাচ্ছে না কি এটা। তো ভালো করে আলোটা ফেলে দেখে এই যে সেই মেয়েটা যে কুপি নিয়েছিল, ওই মেয়েটার একটা মাথা পড়ে আছে ফ্লোরের মধ্যে, আর শরীর টরীর কিছু না, যদি 2টা হাত সাথে রাখা, মাথার সাথে 2টা হাত রাখা।
এইটা দেখার পর ও দরজা খুলে এখান থেকে নিচে নেমে যায়, দৌড়ায় নিচে নেমে যায়, নিচে নেমে যে লোকজন ডাকে, জড়সড়ো করে পুরা হোটেল যে মানুষগুলা ঘুমন্ত সবাইকে জাগায়, কারণ এক রুমে ঘটনা ঘটছে, এক চিৎকারে সবাই উঠে গেছে। সবাই রুমে এসে দেখে কিচ্ছু নাই, লাইটটা জ্বালা নাই, কিচ্ছু নাই, নো নাথিং ওয়াজ দেয়ার, কোনো কিচ্ছু ছিল না। সবাই বলতেছে না এটা আপনার ঘুমের মধ্যে ভুল, অথবা এটা আপনি ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছেন, অথবা আপনার বলে না রে ভাই আমি পা দিয়ে ফিল করছি জিনিসটা, পা দিয়ে ফিল করছি আমি জিনিসটা, চুলের মধ্যে আমার পাড়া পড়ছে, আমি এর থেকে আপনাকে আর কিভাবে বুঝাবো। পরে ও হোটেল ছেড়ে দেয়, ও গোডাউনে থেকে লাস্ট 2 দিন গোডাউনে থেকে। কিন্তু মজার বিষয়, সে যখন ওই বাসায় যায় আবারও ওই লোকের কাছে, এবার ওই জানে দরজা নক করছে ওই দরজায়, বলে যে ওনাদের বাসায় যে একটা কাজের মেয়ে ছিল, ওর এটা কিউরিয়াসিটি, কাজের ওই মেয়েটারই তো মাথা দেখলো, বলে ওই মেয়েটার কি হয়েছে, ওই মেয়েটা কোথায়, মেয়েটা থাকে না এখানে। ও বলে নাই যে মেয়েটার সাথে ওর দেখা হয়েছে, মেয়েটাই তো ওকে খাওয়া দাওয়া দিচ্ছে, এটা ওর মনে হচ্ছিল। বলে মেয়েটার একটা সমস্যা হয়েছে ভাই, এটা তো আর আমি ওনার কথাই জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ কি খবর। হ্যাঁ বলে যে মেয়েটারই আসলে কি বলবো, আসলে মানুষ মারা গেলে ওই যে ভাগ্য দোষ বলে, মনে হয় যে ওর সমস্যা হয়ে গেছিল। মেয়েটা মারা যাওয়ার 4 দিনের দিন, ওই খালাম্মা মারা যাওয়ার 4 দিনের দিন, মানে আপনাদের খালাম্মা ওনার আপা আর কি, আপা মারা যাওয়ার 4 দিনের দিন ওই মেয়েটার বাবা মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিল, রাস্তার মধ্যে বাবার সহ মেয়েটা মারা যায় অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বগুড়ায়। এই মেয়েটাই তো সেই কুপি হাতে জারি ছিল। ও তো ভাই ও বলে যে আমি এরপর থেকে আমার লোক পাঠাবো, আমি আর যশোরে যাব না, এই অবস্থায় আর যশোরে যাওয়া সম্ভব না। আর ওই কাটা জিনিসটা ওকে প্রচুর পোড়াতে থাকে। ওই দিন বাসায় মানে গোডাউনে চলে আসে, ঢাকায় আসতে পারতে পুরো রাস্তায় সে দোয়া পড়তে যে মানুষ কখনো অতটা দোয়া টোয়া ছিল না, ও বলে দোয়া পড়তে বাসায় আসে। বাসায় আসার পরে ও কাউকে না জেনে মানে জিনিসটা ওর মধ্যে থাকতে অনেক দিন পোড়ায়। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ও স্বপ্নে মেয়েটাকে প্রায়ই দেখতো। একটা পর্যায়ে ও একটা মানুষের কাছে যায়, বলে যে ভাই আমি সাইকোলজিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে, যে আমি এই ঝামেলায় পড়ছি। বলে যে এইটা একদিক দিয়ে সাইকোলজিক্যাল ডিফেক্ট, যে আপনি ওইখানে যে খাওয়া দাওয়া খাইছেন, আপনি যদি বলেন যে ওর খাওয়া দাওয়া খাওয়ার কারণে আপনি বারবার ওকে দেখছেন, যদি কোনো হুজুরের কাছে যান তাহলে ও আপনাকে এই কথাই বলবে। আর আমি বলবো এইটা আপনার ফিজিক্যাল প্রবলেম, যে আপনি এটা আপনি বারবার জিনিসটাকে চিন্তা করার কারণে এইটা আপনার ইমেজ বারবার ব্রেইনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এক কাজ করেন, ওষুধটা খান রেগুলার, এবং একটু হাঁটেন, সকালবেলা বিকালবেলা হাঁটেন, এবং ওষুধটাকে রাত্রে ঘুমান। তো ওই লোক মানে ওই ডাক্তারটার ম্যাজিশিয়ানের মতো কাজ করছে ওর, যেটা আপনি বলেন যে ডাক্তার বাংলাদেশে কিছু ম্যাজিশিয়ান ডাক্তার তো আছে রাসেল ভাই, ওই ডাক্তারের কথাটা শোনে, এবং প্রায় 2-3 মাসে এরকম প্র্যাকটিসের কারণে ও ভুলে যেতে থাকে। আস্তে আস্তে ভুলে যাওয়ার পর আর তেমন প্রবলেম হয় নাই। ভুলতে 2012 সাল এখন পর্যন্ত প্রবলেম হয় না, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে রাসেল ভাই আমাকে গোতাচ্ছিল এই ঘটনাটা শেয়ার করার জন্য। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি রাসেল আহমেদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। তো আমাকে আজকে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঘটনায় চলে যাই। আমি সরাসরি ভাইয়া ঘটনায় চলে যেতে যাচ্ছি প্লিজ। এই ঘটনাটি ভাইয়া এটা কারো দাদির মুখে বা নানির মুখে শোনা গল্প নয়, এটি আমার পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। এই ঘটনাটি ঘটে গিয়েছে আমাদের গ্রামের বাড়িতে। সো যেহেতু এটি গ্রামের বাড়ির ঘটনা, সো আমার বাড়িটার ডেসক্রিপশন আমি একটু দিতে চাচ্ছি, তাহলে দর্শকরা সেটার সাথে খুব বেশি কানেক্ট হতে পারবে। সো ভাইয়া, আমাদের গ্রামের বাড়িটা ছিল এমন একটা বাড়ি যেটা অনেকটা বাংলো বাড়ির মতো বলা যায়। তার সামনের দিকটা একটা বিশাল জঙ্গল ছিল, জঙ্গলের পাশে একটা বড় পুকুর ছিল আমাদের। সো পুকুর পারে ভাইয়া চালতা গাছ তো আপনি দেখেছেন। তো নর্মালি চালতা গাছ যেরকম হয়ে থাকে তার চেয়ে বিশাল বড় একটা চালতা গাছ ছিল পুকুর পারে। তারপরে আমার বাড়ির যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা সরু একটা রাস্তা ছিল, রাস্তার শেষ প্রান্তে একটা বিশাল পুরাতন আমলের আম গাছ ছিল। সো আম গাছটা এতই বড় ছিল এবং এই আম গাছের নিচে অনেক ঘটনা প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষ করেছে। সো অনেকেই রাতের বেলা মাঝরাতে সেখানে সাদা ধবধবা মুরগির বাচ্চা দেখতে পাইতো। তারপরে আরো অনেক ঘটনা ছিল, আমি এগুলোতে আসবো। তার আগে ভাইয়া, এটা আমার বড় কাকার সাথে ঘটে যায় ঘটনাটা, আমি ওই সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সো আমার কাকা তিনি সরকারি চাকরি করতেন। তো সে দেশের বাড়িতে যখন ছিল, চাকরি হয়ে যাওয়ার পর সে ঢাকায় চলে আসে। তো গ্রামে যখন ছিলেন তিনি দেখতাম ওই যে চালতা গাছে প্রতি শনিবারে এবং মঙ্গলবারে তিনি করতেন কি,
একটা বিশেষ ধরনের খানার আয়োজন করতেন, যেটাকে ভাইয়া ভোগ বলা হতো। আপনি হয়তো বা ভাইয়া ভোগ বলতে অনেকে আমাদের বুঝে না, তো ভোগ হচ্ছে যে একটা, এটা বোঝানো লাগবে না, ভূত এফএম যারা শোনেন তারা আমি শিওর যে বোঝেন। হ্যাঁ ওই টাইপের মানে আধ্যাত্মিক কিছু ভূতের খাবার। তো সেখানে গজার মাছ এবং রাজহাঁসের ডিম, কাঁচা রসগোল্লা এগুলো থাকতো। সো এটা গোধূলি বেলায় সন্ধ্যার টাইমে মানে এখনো মাগরিবের আজান দিবে দিবে ভাব, এই অন্ধকার টাইমে গাছের নিচে এই খাবারটা দিতেন তিনি, কলা পাতায় করে দিতেন। তো হঠাৎ আমি দেখতাম খাবারটা দেওয়ার সাথে সাথে অনেক অনেক শত শত কাক উড়ে এসে খাবারটা খেয়ে নিত, কোনো খাবারই বাকি থাকতো না, খাবারটা খেয়ে নিত। সো একদিন বড় চাচাকে আমি দেখলাম যে যখন সে খাবারটা দিয়েছে, সো সব খাবারই সেখানে খেয়ে নিয়েছে, বাট একটা কাঁচা রসগোল্লা বাকি ছিল, এটা খাইনি। সো আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা এটা কেন খাইনি, এই খাবারটা কেন বাকি রয়েছে? তখন সে আমাকে কোনো রকমের কোনো উত্তর না দিয়ে এই কাঁচা রসগোল্লাটা পানিতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমাকে কোনো উত্তর দিল না, এবং সে আমাকে বলল তোমরা এই বাড়ির এই চালতা গাছের নিচে তোমরা আসবে না, তাছাড়া সব জায়গায় তোমরা যাতায়াত করতে পারো, সমস্যা নেই। আর আমাকে বলেছে রাত নিশীতে যেন আমি বাইরে না থাকি। কিন্তু আমার চাচার একটা অভ্যাস ছিল, সে মধ্যরাতে বিভিন্ন এই যে ইংরেজ আমলে বানানো ব্রিজগুলো, এই টাইপের ব্রিজ, বড় বড় গাছের নিচে বসে বসে বাঁশি বাজাইতো, মাঝরাতে সে ঘরে ফিরতো। সো এরকম হইতো। তো একদিন রাসেল ভাইয়া, আমার এক বন্ধু সে অসুস্থ ছিল, সে কাব্য, তারপর তার ভাইয়া ছিল শিশির, সে আমাকে ফোন দিয়ে বলেছে রক্ত লাগবে। তো আমি তাকে রক্ত দিতে গেলাম, আমি হচ্ছে বি পজিটিভ, সাথে আমার ভাই রনিকে নিয়ে গেলাম। সো ভাইয়া তারপরে রক্ত দিয়ে যখন আমি বাড়িতে ফিরবো, তখন খুব মাঝরাত হয়ে গিয়েছে ভাইয়া, এটা প্রায় আপনার 2টা বেজে, প্রায় ঘড়িতে 2টার পরে হয়ে গেছে, 10-15 হবে। সো আমি আম গাছের এই যে রাস্তাটা দিয়ে ফিরবো, তখন আমি এই রনিকে পাঠিয়ে দিয়ে আমি যখন একা একা ফিরতেছি, তখন আমি দেখলাম আম গাছটা দিয়ে যখন আমি ক্রস করব, তখন আমি এখানে দেখলাম একটা সাদা ধবধবা কাপড় পরে এক বৃদ্ধ মহিলা আম গাছের নিচে, তিনি গুনগুন 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 করে কান্নার আওয়াজ করছেন। তো আমি যখন মাঝরাতে এটা দেখলাম, আমার মনে হইল যে আমি হ্যালোসেশনে ভুগতেছি, মনের ভিতরে একটু ভয় ভয় ছিল, এই জন্য বোধহয় আমি এমনটা প্রত্যক্ষ করতেছি। কিন্তু ভাইয়া আমি অ্যাকচুয়ালি এমনটা দেখার জন্য বা বলার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি ঘটনাটা ভালো করে বোঝার জন্য আমি আম গাছটার কাছে গেলাম, গিয়ে দেখি ওই সাদা ধবধবা শাড়ি পরা মহিলাটার হাতে, বৃদ্ধ মহিলার হাতে এক হাতে কিছু ছোট ছোট মুরগির বাচ্চা, আর এক হাতে একটা ছোট বাচ্চা। সে করতেছিল কি, ছোট বাচ্চার আঙ্গুলগুলো এমন ভাবে কামড়াচ্ছিল, আঙ্গুলগুলো থেকে লাল টকটক করে রক্ত পড়তেছিল। তারপরে আমি এই ঘটনাটা দেখার পরে আর এই আম গাছ দিয়ে বাড়িতে যাব সেটা কখনোই পারিনি। আমি পিছন দিকে দৌড় দিলাম, দৌড় দিয়ে আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠলাম। সেই বাড়ির সামনে গিয়ে যখন আমি পড়ে গিয়েছি, শব্দ শুনে তার আম্মু আমাকে রুমে নিয়ে গেল, এবং আমি সেখানে, তারপরে কি হয়েছিল আমি আর বলতে পারি না। তো সকালবেলায় আমি তাকে ঘটনাটা বলার পরে তিনি আমার বড় কাকার কাছে সেটা গিয়ে বললাম। বড় কাকা তখন আমাকে ওই দিনের ঘটনাটা বলল, যে ওই দিন যে রসগোল্লাটা কাকে খায়নি, ওইটা কেন খায়নি, কারণ ওটা কেউ একজন স্পর্শ করেছিল, খেয়ে নিয়েছিল, এই জন্য সেটা খায়নি। তো ওই দিন রাতের বেলা আমার কাকা যখন, আরেকদিন রাতের বেলা আমার কাকা মাঝরাতে যখন বাড়িতে ফিরতেছিল, সে একটা ডিশের মধ্যে কিছু ইলিশ মাছ আর কিছু, আরেকটা ঘটনা মনে হয়, না ওই ঘটনাটাই নিয়ে সে বাড়িতে ফিরতেছিল। তখন ওইখানে সে অনুভব করলো কেউ যেন তাকে আম গাছের নিচে পিছন থেকে ডাকতেছে। তো সে এটাকে কান না দিয়ে, তার নিজের খুব ভারবার লাগতেছে শরীরটা, সে চলে আসলো, সাহস দেখে চলে আসলো। এসে আমার চাচি দরজা খুলে রেখে ঘুমায়, কারণ সে রাত বিরাতে ঘরে ফিরে, এই জন্য। তো সে হঠাৎ করে ধপাস করে রুমের সামনে এসে দরজার ভিতরে রুমে পড়ে গেল। পরে গিয়ে সে যেভাবে পড়লো, যে জায়গাগুলোতে সে আঘাত পেয়েছিল সেই জায়গাগুলো অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল, সে কথা বলতে পারতো না, বোবা হয়ে গিয়েছিল। তারপর এটা নিয়ে আমরা তাকে অনেক
চিকিৎসা দেই, অনেক ট্রিটমেন্ট দেই, এই ভালো না হয় কবিরাজি চিকিৎসাতে যাই, তারপরেও সে যখন ভালো না হয়, তারপরে এইভাবে সে অনেক দিন অ্যাবনর্মাল প্যারালাইসিস ভাবে সে বেঁচে ছিল। তো 1 বছর হয়ে গিয়েছে আমার কাকা মারা যায় এই ঘটনার কারণে। এই ছিল ভাই আমার ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। শুরুতে যে ঘটনাটা বলবো সেটা আমার বড় চাচির সাথে ঘটনা। 2004-এ আমার চাচি মারা যায় এবং এইটা বলতে পারেন আমার সাথের ঘটনা বলতে পারেন। আমি মোটামুটি একটা প্রত্যক্ষদর্শী বলতে পারেন এই ঘটনা। আমি যখন কলেজে উঠব তখনকার ঘটনা এটা, 2004 সালে। সেদিন ছিল রবিবার এবং শীত গরমের মাঝামাঝি, জানুয়ারি 20 তারিখ। তো সেদিন আমার চাচির, আসলে শুরু থেকে বলতে গেলে আমার চাচি একটু মোটা ছিল এবং অসুস্থ ছিলেন। তো তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে রাইফেল স্কোয়ারের সামনে। সেইখানে তিনি রিক্সা থেকে পড়ে যান তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবার পথে। তো রিক্সা থেকে পড়ে যাবার পর তার হাতে একটা ব্যথা পায় তিনি। তো ডাক্তাররা তখন দেখেন যে তার হাতের হাড়টা ভেঙে যায়, উপরের হাড়টা ভেঙে যায়। এরপর থেকে ডক্টররা তার বাইরে দিয়ে একটা এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয়, লোহার মতো হাড়কে জোড়া দিয়ে অপারেশন করে এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয় যাতে ওই হাড়টা জোড়া লেগে যায়। তো কালের পরিক্রমায় তার অবহেলায় তিনি আর পরবর্তী সময়ে ওই ডাক্তারের ফলো আপে না থাকার কারণে ওই জায়গাটায় আস্তে আস্তে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনটার দরুন এক পর্যায়ে তার সবার আগে হেপাটাইটিস বি ধরা পড়ে, জন্ডিস ধরা পড়ে। ওইটার থেকে প্রথমে ওভারকাম করলেও অ্যাক্সিডেন্টটা ঘটে 2001-এ, কিন্তু পরবর্তী 2004-এর মধ্যে তার 3বার জন্ডিস ধরা পড়ে। জন্ডিস বিলিরুবিনের এত ডেঞ্জারাস অবস্থায় ছিল যে পরবর্তী সময়ে তিনি 2004 সালের জানুয়ারি 20 তারিখে মারা যান। তিনি যখন মারা যান তখন তার টেম্পারেচার ছিল, বডি টেম্পারেচার ছিল 106-এর উপরে, অলমোস্ট 107-8-এর মতো। ভোর 6টা বাজে, তখন আমরা সবাই হাসপাতালে, আমাদেরকে ডেকেছিল ডাক্তাররা যে আমরা যেন হাসপাতালে যাই। সেখানে অলমোস্ট তার টেম্পারেচার এত বেশি যে সবাই ওখানে একটা বড় স্ট্রেচারের মতো একটা জায়গায় বরফ দিয়ে রেখেছিল। তো বরফের মধ্যে তাকে রেখেছিল যাতে তার টেম্পারেচারটা কোনো মতে কমানো যায়, কিন্তু পরবর্তী সময়ে আর টেম্পারেচারটা কন্ট্রোলে আনা যায় নাই এবং এক পর্যায়ে তিনি 6:30টার দিকে মারা যান। তো তার লাশ আমরা বাসায় নিয়ে আসি এবং তার অত্যন্ত ওজন থাকার কারণে আমরা মোটামুটি চিন্তিত হয়ে পড়ি যে এই ওনার অবস্থা আর ওই সময় এত গরম পড়ে যায় যে বডি পুরো একটা হলুদ হয়ে যায়। আর উনি অলমোস্ট জন্ডিস অবস্থায় ছিল, তো এমনি বডি হলুদ ছিল, আরো হলুদ হয়ে যায়। তো ওনার দাফন কাজ শেষ হয় সন্ধ্যা 6টার দিকে। তো আমরা কবরস্থানে যাই। কবরস্থানে যাওয়ার পর আমরা দাফন কাজ সম্পন্ন করি। দাফন করার পরে মোটামুটি মাগরিবের আজান দিয়ে ফেলে এবং মাগরিবের আজান দেওয়ার পর আমরা সবাই মাগরিবের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতে থাকি। কিন্তু সবাই আমার চাচি আমার এলাকার মানুষ ছিল এবং এলাকার লোকজন সবাই তার খুব পরিচিত ছিল। পরিচিত থাকার কারণে অনেক মানুষই তার জানাজাতে শরীক হয়, কবরস্থানে যায়। 2 ট্রাক মানুষ যায় কবরস্থান পর্যন্ত। লাশ কবর দিয়ে আসার পরে আমি বলছি সবাইকে যে আপনারা সবাই আসেন, নামাজের সময় হয়ে গেছে, চলে আসেন। আমার বাবাকে বলছি, আমার চাচাদেরকে বলছি, কিন্তু কেউ আসছে না, সবাই কবরের পাশে দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা সবার মধ্যে একটা মায়া অবস্থা, যে কেউ আসতে চাচ্ছে না, টেনে নিয়ে আসতে পারছে না অবস্থানটাকে। এক পর্যায়ে যখন আমি নিয়ে আসতে সক্ষম হই, বলতে গেলে তখন আজানের নামাজ দাঁড়িয়ে যাবে, তারা তখন আসেন এবং নামাজে দাঁড়ান। নামাজ শেষ করার পর আমরা বাসায় আসি। তো যেহেতু আমি বলছিলাম শীত প্রায় শেষের দিকে, গরম শুরু হবে, আমরা তখন জ্যাকেট ট্যাকেট পরছি না। তো ওই দিন রাতের বেলা আমাদের বাসাতে ঠান্ডা বাতাস, পুরো বাসাটা, আমি যখন দাফন শেষ করে আসি যখন বাসায় ঢুকি তখন থেকেই ঠান্ডা বাতাস। আর আমাদের বাসাটা একটু গলির ভেতরে, তো তখন আর গলির ভেতর থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল না আমাদের। তো ঠান্ডা বাতাস, প্রচন্ড ঠান্ডা বাতাস এমন হচ্ছে যে জানালাগুলো বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে পাশের বাড়ির জানালাগুলো বাড়ি খাচ্ছে, যেরকমটা আপনারা তুফান হলে দেখতে পারেন। তখন কালবৈশাখীর কোনো চান্সেস নাই, আকাশ একদম পরিষ্কার, কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস। তো আমরা এটাকে খুব নর্মালি নিয়ে রাখি এবং
যেহেতু একটা মরা বাসার ঘটনা বলছি, তো ওই অবস্থায় সবার অবস্থা মানে এরকম থাকে যে না আসলে একটু মানে ভীত সন্ত্রস্ত অবস্থায়, যে সবাই একটু ভয়ে ভয়ে আছে, সবাই দোয়া তসবি করছে। তো আমাদের বাসাটা যেহেতু 5 তলা, নিচতলা থাকতো বড় চাচিরা, তো নিচতলায় আপনার এরকম যে হুজুরদেরকে নিয়ে আসা, ছোট ছোট মাওলানা, ছোট ছোট মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয় যে তারা যেন কোরআন শরীফ পড়তে থাকে। তো কোরআন শরীফ পড়ছিল, আমরা 4 তলায় ঘুমাই এবং আমার রুমটা ছিল একদম সিঁড়ির পাশে। সিঁড়ির পাশে থাকার কারণে আমি বাসায় অনেক মেহমান ছিল, বাসায় অনেক মানুষজন ছিল, যেহেতু আমার চাচি মারা গেছেন, বাসায় মানুষজন ছিল। তো আমি ফ্লোরিং করি আমার এক চাচাতো ভাইয়ের সাথে। তো ফ্লোরিং করার আমি মাটিতে ফ্লোরিং করি এবং খাটের মধ্যে শুয়ে হচ্ছে আমার বাবা এবং আমার চাচারা। ফ্লোরিং করার পরে ফ্লোর থেকে ইজিলি শোনা যায় নিচ থেকে কেউ উপরে উঠলে বা উপর থেকে নিচে নামলে ইজিলি মানে মোটর ছাড়লেও এরকম শব্দ পাওয়া যেত আর কি। মানে ফ্লোরিং করলে শব্দটা একদম প্রপারলি পাওয়া যায় আর কি। তারপর ফ্লোরিং করে শুয়েছে, এমন সময় রাত 11টার দিকে হঠাৎ করে শব্দ। প্রথমে শব্দটা নিচ থেকে বোঝা যাচ্ছিল না, নিচ থেকে শব্দটা এরকম করে ধূপ 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 করে শব্দ নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠছে। তো মনে হচ্ছিল কোনো স্বাস্থ্যবান একটা ব্যক্তি নিচ থেকে উপরে উঠছে, এরকম কিছু একটা। প্রথমে জিনিসটা আমলে নেই নাই। তো প্রথমে ভাবলাম যে হয়তো উপরে ভাড়াটিয়া হবে, ভাড়াটিয়া হওয়ার সময় পসিবিলিটি বেশি। তো পরবর্তীতে জানতে পারলাম যে উপরে কোনো ভাড়াটিয়া নেই, সবাই ওই ভাড়াটিয়ারা ছুটিতে গেছে, গ্রামের বাড়িতে গেছে, উপরে 2টা ফ্ল্যাটই খালি, 5 তলা। তো শব্দটা উপর থেকে আবার নিচে গেল। তো মরা বাড়িতে এরকম অবস্থা যে অনেকে চিন্তা করে মরা বাড়িতে যারা যেসব বাসায় মানুষ মারা যায়, মানে চোর ডাকাত, চোররা অনেক অ্যাডভান্টেজ নেয়, আমি এটা শুনেছি। যাই হোক, সেটা চিন্তা হয় নাই। চিন্তা এরকম হয়েছে যে উপর থেকে নিচে নামলো কে, তাহলে উপরে গেল কে? আবার উপর থেকে শব্দটা নিচে গেল, সিঁড়ি দিয়ে কেউ উপর নিচে নামছে, আবার আস্তে আস্তে কেউ উপর উঠছে। একটা পর্যায়ে আমার বাবা খুব মানে কিউরিয়াসিটি নিয়ে জানতে চায় যে আসলে শব্দটা কিসের শব্দ। তিনি দরজার পাশে এসে দাঁড়ান যে শব্দটা আসলে ভালো খেয়াল করি তো কাহিনীটা কি। যখন আস্তে আস্তে শব্দ স্পিড বাড়ছে, নিচ থেকে উপর উঠছে, উপর থেকে নিচে নামছে, আমাদের ফ্লোর বরাবর আসার পর বাবা দরজাটা খোলে। দরজা খোলার পর দেখে যে কেউ নাই, একদম শুনশান নীরব। কিন্তু আমাদের মানে বিল্ডিং এর যে গ্রিলটা, যে রেলিংটা, এই রেলিংটা অনেক শক্ত ছিল, এই রেলিংটা পর্যন্ত কাঁপছে, আস্তে 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 করে কাঁপছে, কেউ রেলিং ধরে নিচে নেমেছে আর কি, এরকম অবস্থা। আমরা প্রথমে আমার বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, ছাদটাতে দেখে আসে ছাদের কি অবস্থা, ছাদে কে যেতে পারে, হঠাৎ করে ছাদে গেছে, নিচতলার ভাড়াটি অথবা ছাদে যেতে পারে। তো বাবা বললো ছাদে গেল, ছাদে গিয়ে ছাদের দরজা খুললো এবং সাথে আমিও গেলাম, আমার চাচাতো ভাইও গেল। চাচাতো ভাইটা খুব লম্বা মানুষ ছিল, 6 ফিট 2 ইঞ্চি লম্বা, এবং তাকে নিয়েই আমি তার পিছনে পিছনে যাই। ছাদে গিয়ে দেখি ছাদ একদম ক্লিয়ার, আশেপাশে কিচ্ছু না, উপরে চাঁদের আলো একদম ছাদের উপরে পুরো পরিষ্কার, টর্চও লাগছে না। দরজাটা লাগানোর পরে আমরা নিচে নামি। আমাদের বাসার মধ্যে ঢুকতেই আবারও শব্দটা আমরা প্রপারলি শুনি, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। ভারী কোনো বস্তু, ভারী কোনো মানুষ বা ভারী কেউ উপরে উঠলে বা নিচে নামলে এরকম যেরকম শব্দটা হয় ঠিক সেরকম শব্দ। আমরা এবার দরজাটা খুলে দেখলাম যে সেই গ্রিলটা এখনো নড়ছে। আমরা নিচে নামলাম, নিচে নামার পর হুজুরকে জিজ্ঞেস করলাম যে কি কাহিনী, এরকম শব্দ হইতেছে, আপনারা কি দেখলেন নাকি? কলাপসিবল গেট তো লাগানো, নিচে থেকে কেউ উপরে যায় না, উপর থেকে নিচে নামে না, ঘটনাটা কি? হুজুর বলল যে আপনারা সবাই বাসায় যে শুয়ে পড়েন, অনেক রাত হয়ে গেছে, দোয়া দুরুদ পড়েন, একটা মানুষ মারা গেছে তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং তার কবরের আযাব যেন মাফ হয়ে যায়। আপনারা উপরে যে দোয়া কালাম পড়েন, যত বেশি দোয়া পড়বেন তত বেশি দোয়া তার কাছে যাবে। বলবেন যে যাই হোক আমাদেরকে দোয়া পড়তে বলে দেয় এবং উপরে চলে যেতে বলে। তা আমরা উপরে চলে আসি। উপরে চলে আসার পর একটা সময় তখন এই শব্দ তখন কন্টিনিউয়াসলি চলছে, নিচ থেকে উপর, উপর থেকে নিচে, নিচ থেকে উপর, উপর থেকে নিচে, ধুম 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 শব্দ, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এটা আস্তে আস্তে বাড়তে থাকে, প্রচন্ড শব্দ হতে থাকে, বিকট শব্দ, মানে বাড়ি ভেঙে যাবে এরকম অবস্থা, চৌচির অবস্থা। এমন অবস্থা যে মনে হচ্ছে যে আমাদের মানে সিঁড়িগুলা ভেঙে যাওয়ার মতো অবস্থা। এবং এই শব্দটা মোটামুটি বাসার সবাই পাচ্ছে। একটা পর্যায়ে আমার পাশের রুমে মহিলারা সবাই ছিল, আমার মা ছিল, আমার ছোট ভাই ছিল, ভাইটা তখন ছোট, জানালা দিয়ে ছোট ভাইটা দেখে যে একটা লোহার মতো বস্তু
জানালা দিয়ে আস্তে একটা অবয়ব আর জানালার পাশ দিয়ে চলে গেল, অনেকটা বড় চাচির মতো, চাচির মতো। তো জোরে চিৎকার করে উঠে যে, এই আম্মু, চাচি। আমরা খুব অবাক হয়ে যাই, দৌড়াই যাই রুমের মধ্যে। তখন মা বারবার মানে শরীরে হাত মানে বাড়িতে বলে, না তুমি ঘুমাও, কিচ্ছু না, এখনই তুমি ঘুমাও। এই শব্দগুলা তখন ফজরের রাত পর্যন্ত চলতে থাকে। মজার বিষয়, আপনাদের সবাই ফজরের আজান যখন দিয়ে ফেলে, আজান দেওয়ার পরে আমরা এক ফোঁটাও শব্দ শুনি নাই। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা। ঘটনাটির সময় 1980 থেকে 90 সালের মধ্যে, কিন্তু এক্সাক্ট আসলে কত সাল এটা কেউ বলতে পারেনি, বা আলামিনও আমাকে এটা তথ্যটি জানাতে পারে, কিন্তু সময়টি 1980 থেকে 90 এর মধ্যে, এটা নিশ্চিত। ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের অনেক কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ তারা করতেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছুতে তাদের অবদান ছিল। ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না। এক সময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে, শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি, সেটি বেশ দূর হয়ে যায়। অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে মানে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট। তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল। এই মসজিদের পাশে একটি জায়গা, এটা ওনাদেরই ছিল। সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না। সেখানে অনেক ঝোপঝাড়, বাঁশ গাছ ছিল, কদম গাছ ছিল, এরকম অবস্থা ছিল আর কি। তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান, তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল, যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায়। আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল, এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে রুহুল আমিন, উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন। উনিও গরিব মানুষ ছিলেন, তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না। তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না, ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন। এরকমই পরিকল্পনা করলেন। যে রাত্রে উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নটি ছিল এমন, কারণ এই রাত্রের পরের দিনই উনি গাছ কাটতে যাবেন, সবকিছু ঠিক ছিল। ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজন এসে বলছে, রুহুল, গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক, এভাবেই থাক। রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে। গাছ কাটতে থাকে। গাছ কাটার পর সেই গাছগুলো টুকরো টুকরো করে, নিজেও অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে মানে সমিলে নিয়ে যায়। সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায়, সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরেই ওই গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে কালু, এই কালো নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয়। কবরস্থানের পাশেই মসজিদ ছিল, পাঞ্জেগানা নামাজ সেখানে হতো, জুম্মার নামাজ হতো। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের, তো যেদিন লাশ দাফন করা হয় কালো মিয়ার, তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে, আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে। কিন্তু কিছু
মুসল্লি, ওনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন, তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির, ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো, সাদা কাপড় দিয়ে ঢাকা। মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না। তারা দেখেন কালুর কবর খোঁড়া, কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া। তারা নিজেরা আলোচনা করছিলেন যে আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো শিয়াল বা অন্য কিছুতে করে থাকবে। আবার তারা লক্ষ্য করলেন যে শিয়াল যদি করেই থাকবে, তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই, কাফনের গায়ে কোনো ক্ষত নাই, একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে। শিয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে, এরকম তো হওয়ার কথা না। কাপড় এক জায়গা থাকবে, ডেড বডি এক জায়গা থাকবে, লাশের গায়ে ক্ষত সৃষ্টি করবে, এলোমেলো থাকবে সবকিছু। কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এই কবরটি করেছে, সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া। তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এই কাজটি করতে পারে। তো কাফন চোর যদি করে থাকে, তাহলে কাফন তো নেয়নি, এটা কেন হলো? আবার লাশ চোর যদি এসে থাকে, তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে কে এই কাজটি করল? তখন তারা চিন্তা করে হয়তো বা কাজটি করার চেষ্টা করতে গেছিল, মানুষজন চলে এসেছে, এই জন্য মনে হয় পারেনি। যাই হোক, গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয়, দেখে ওই কবরেই কালুকে আবার কবরস্থ করা হয়। পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায়। কালুর লাশ কবরের বাইরে, ঠিক যেমনটা গতকাল ছিল। মুসল্লিরা চিন্তা করেছে কে এই কাজটি করছে, কেনই বা করছে। কারণ যদি চুরি করার উদ্দেশ্যে, লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে, তাহলে তো চুরি করছে না, কাফনও চুরি করছে না, লাশের গায়ে কোনো ক্ষত সৃষ্টি করে নাই কেউ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাবে, তাহলে কে এই কাজটি করছে? তারা বুঝতে পারে না। আবারও ওই দিনের মতো কালুকে কবরস্থ করা হয়। তৃতীয় দিন একই ঘটনা ঘটে। এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে। ওই সময় ওই জায়গাতে রুহুল আসে। এই 2 দিন কিন্তু রুহুল আসেনি এখানে, কিন্তু তৃতীয় দিন আসে। আসার পরে রুহুল বলে, যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে, এখানে কবর দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় কবর দিও। কিন্তু গ্রামের লোকজন বলে, কেন আমরা অন্য জায়গায় কবর দিব? যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালুর, সে এইখানেই থাকবে। কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এইভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না। সেই সিদ্ধান্তই হয়, সেই সিদ্ধান্তই বহাল থাকে। কালুকে আবারও ওই একই কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক। চতুর্থ দিন আর কালুর লাশকে কবরের বাইরে দেখা যায়। সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ। এর কয়েকদিন পরে স্থানীয় আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে সমেদ, আসলে তার নাম হচ্ছে আব্দুস সামাদ, গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে। তো সমেদ নামে একজন ব্যক্তি, উনি মারা যান। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। অদ্ভুত ব্যাপার, পরের দিন একই ঘটনা ঘটে। সমেদের লাশ কবরের বাইরে, ঠিক যেমনটি কালুর লাশ ছিল। তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা, কে করছে এটা? খুব বিরক্ত হয়। এই খবরটি তখন বিদেশে থাকা ওই 2 প্রভাবশালী ভালো মানুষ, 2 ভাইয়ের কাছে পাঠানো হয়। তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও, কে এই কাজটি করে তাকে ধরো। পাহারার জন্য খুব সাহসী 4 জন করে মানুষ রাখো, এদের যত খরচ লাগে আমরা দিব, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে। সত্যি তাই। সমেদ মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে, তাকেও ওই কবরে সমাহিত করা হয়। দ্বিতীয় দিন থেকে 4 জন সাহসী মানুষকে পাহারায় বসানো হয়।
অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে, তিনি দেখেন এই 4 জন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘোরে ঘুমাচ্ছে। তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করেন, কিন্তু কারোরই ঘুম ভাঙছে না। ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসে, তারাও তাদেরকে খুব ডাকাডাকি করে, তাদেরও ঘুম ভাঙছে না। ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশও কবরের বাইরে। অনেক কষ্ট করে এই 4 জন পাহারাদারের ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙার পরে পাহারাদারদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি পাহারা দিলা? এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে, কেউ বাইরে রেখে গেছে। তখন ওই 4 জন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম। গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে, তখন আমাদের প্রচন্ড ঘুম পায়। এরপরে আমাদের আর কিছু মনে নেই। গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না, খুব বিরক্ত হয়। ওই দিনই ওই 4 জনকে চেঞ্জ করে পরের দিন নতুন 4 জনকে রাখা হয়। কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এসে দেখে 4 জন ঘুমাচ্ছে, এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না। পরে আরো লোকজন আসে, তাদেরকে ঘুম ভাঙানো হয়। তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাতে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে। এরপরে তাদের আর কিছু মনে নেই। তৃতীয় দিন আবারও সেই রুহুল আসে। আসার পরে বলে, যেহেতু সমেদ মিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে, এনার লাশটা অন্য জায়গায় কবর দেয়, এখানে কবর দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না। গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো, ঠিক কালো মিয়ার মতো, সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিক। টানা বেশ কয়েকদিন হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। এইভাবে প্রায় 1 মাস 1.5 মাস কেটে যায়। কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই, নতুন করে কোনো কবরও হয়নি। লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল। ওদিকে যে রুহুল, যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন, উনি শুরুতে অবিবাহিত ছিলেন। যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে, বিশেষ করে এই সমেদ মিয়া যখন মারা যায়, তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 1-1.5 মাস যেহেতু হয়ে গেছে, এই 1-1.5 মাসের মধ্যে উনি বিয়ে করেন। একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল বিছানায় নেই। রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে, যে সমস্ত ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটি হারিকেন জ্বালানো থাকে। হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে, ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি, ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি। হারিকেনের খুবই আবসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই। তিনি চিন্তা করেন যে ঘরে নেই, গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা। ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন আবসা আলোতে যে রুহুল ঘরে নেই। উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন, মানে বাড়িয়ে দেন। বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন, ঘরের দরজা বন্ধ, কিন্তু ঘরের কোথাও রুহুল নেই। তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন। দেখেন যে তার স্বামী, মানে রুহুল, ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে, সারা গায়ে ধুলো, কাদা, মাটি এগুলো মাখানো। তিনি যখন বারবার চিৎকার করছিলেন, এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে। রুহুল তাকে বলে, এই চিৎকার করো না, থামো থামো। এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে, শব্দ করো না। তখন স্ত্রী বলে, তুমি বাইরে আসলা কিভাবে? ঘরের দরজা বন্ধ। বলে যে সব বলছি, আগে আমি গোসল করে আসি, তোমাকে সব ভুলে বলছি। রুহুল গোসল করে আসে। গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে। মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে 3টি মোটা মোটা দাগ। 2টো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে। এই দাগগুলো এমন ছিল যে লোহার শিক পুড়িয়ে যদি গায়ে ছেঁকা দেওয়া হয় ঠিক যেমন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে এই 3টি দাগ কোথা থেকে আসলো? তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না, কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে।
তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো, এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে। তখন রুহুল কিছু বিষয় বলে। রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ, যাদের লাশ 3-3 কবরের বাইরে রাখা হয়েছে, তুমি কি জানো এই কাজটি কে করে? স্ত্রী বলে না, জানি না। বলে এই কাজটি আমিই করি, এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল, রাত্রেই তাকে দাফন করা হয়, এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি। তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো, এমন জঘন্য কাজ কেন করছো? তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না, আমাকে দিয়ে করানো হয়। গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে, রুহুল, কাজের সময় হয়েছে, চলো। তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি, কিছু বুঝতে পারি না। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে চলে যাই। তখন কেউ বলে, রুহুল, কবর খোঁড়া শুরু করো। আমি কবর খুঁড়ি। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল, লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও। আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই, কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সবকিছু ভুলে যাই। তারপরে আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি, অথবা ঘরের বারান্দায় পড়ে আছি, অথবা কলপারে পড়ে আছি। প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে, কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালবেলা সত্যিই শোনা যায় যে ওই কবরস্থানে তৃতীয়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা। কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না। এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না, এর একটা সমাধান দরকার। কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না। গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে, তাহলে কি অবস্থা হবে? গ্রামবাসী ক্ষেপে যাবে। তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায়, মানে রুহুলের স্ত্রীর মা, মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায়। শাশুড়ির কাছে বিষয়টি বলে। শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল, তিনি সে হুজুরের কাছে নিয়ে যান। তখন হুজুর বলে, আসলে রুহুল যে গাছটি কেটেছিল, কদম গাছ, এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত। তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু তারপরও রুহুল সে গাছটি কাটে, এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে, আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে। এটা রুহুলের শাস্তি। আর যাতে মানুষ ভয় পেয়ে এই কবরস্থান আর ব্যবহার না করে, এই জন্যও এই কাজগুলো করানো হচ্ছে। এখন এর সমাধান কি? তখন হুজুর বলে যে আমি একটু তেল পরা, ঝাড়ফুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম। যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না, কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায়। তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে। রুহুল চলে যায় সেখান থেকে। মজার বিষয় হচ্ছে ওই কবরস্থানে আরো কবর হয়েছে এক বছর বা প্রায় 1.5 বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে, কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি। কবরগুলো স্বাভাবিক ছিল। গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই টাইপের ঘটনা ঘটেছিল। তাদের আর মনে নেই, তারা ভেবেছে যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক, নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে। তিনি সেলিম হুজুর নামে পরিচিত। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর। সেলিম হুজুরের জানাজাতেও রুহুল আমিন শরীক হন। সেলিম হুজুরকেও ওই একই কবরস্থানে দাফন করা হয়। দাফন করে রুহুল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত
সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে। তখন রুহুল বলে যে এই যে দেখেছ, এই শুনেছ যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি, আমাকে আবার কাজে যেতে হবে, আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই, হয়তোবা কোনো কারণে তাবিজটি খুলে গেছে। তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে, মানে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই। রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায়। সে খালি কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে। ওদিকে রুহুলেরও একই অবস্থা, তারও শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। কেউ রুহুলকে বলছে, রুহুল চলো, কাজ শুরু করতে হবে। রুহুল চলে যায়। রুহুল কবরের কাছে যায়। কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি উপরে উঠাও। রুহুল যখনই লাশটি উপরে উঠায়, হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে, এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে রুহুলের কিছু মনে নেই। পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসল্লিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল, এই কবরটি খোঁড়া, মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুইটা হাত দুই দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায়, কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু দাঁড়ানো অবস্থায় কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথাটা বাইরে এবং দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে, ঠিক যেমন আগের মতো, আগের রাতে যেভাবে রাখা হয়েছিল। রুহুলকে সেখান থেকে বের করা হয়, তার জ্ঞান ফেরানো হয়। গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ক্ষিপ্ত। সবাই বলে, রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা, তুমি এই কাজগুলো করতা? তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, কিন্তু আমি করতাম না, কেউ আমাকে দিয়ে করাতো, আমি ইচ্ছা করে করি নাই। তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে, তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা, বা কুফরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা, অথবা যারা লাশ চোর আছে, যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা, বা তুমি এই কাজটি করতা কিন্তু সফল হতা না। কিন্তু রুহুল সব কথা অস্বীকার করে। সে বারবার বোঝানোর চেষ্টা করে। কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে, মেরেই ফেলবে, রুহুলকে পিটিয়ে মেরে ফেলবে। ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে চলে আসে সেখানে, এসে সবাইকে বিষয়টি খুলে বলে এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পড়া পানি পড়া নিয়ে এসেছিল তাকেও তার রেফারেন্স দেয়া হয়। তার সাথেও যোগাযোগ করে ঘটনার যখন সত্যতা পাওয়া যায়, গ্রামবাসী বিশ্বাস করে এবং তখন গ্রামবাসী সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায়। সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এখানে আর কোনো কবর দেয়া যাবে না। সেলিম হুজুরের লাশই এখানকার শেষ লাশ হবে। সত্যি তাই, ওই কবরস্থান এখন পরিত্যক্ত। সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ। এরপরে আর কোনো কবর এখন পর্যন্ত সেখানে দেওয়া হয়নি। সেই মসজিদও এখনো আছে, সেই পরিত্যক্ত কবরস্থানও এখানে আছে। কিন্তু যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন, এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয়, যা এখনো রয়েছে। রুহুল বছরখানেক আগে মারা গেছে, তার স্ত্রী এখনো জীবিত আছে। আর যে দুই ভাইয়ের কথা বললাম, সঙ্গত কারণে তাদের নাম বলছি না, যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন, আর এক ভাই এখনো বিদেশে আছেন। কিন্তু এই দুই ভাইয়ের যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন, তিনি এখনো জীবিত আছেন। কেউ যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান, তাহলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে গিয়ে এই পরিত্যক্ত কবরস্থান সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে তথ্য দেবে এবং দেখিয়েও দেবে। এই মসজিদের দীর্ঘদিন মুয়াজ্জিন ছিলেন রওয়াব মৃধা নামে একজন ব্যক্তি, যিনি আলামিনের নানা হন। আলামিনের নানার সাথেও অদ্ভুত একটি ঘটনা রয়েছে, যেটি এই সেলিম হুজুরকে কেন্দ্র করে।
ঘটনাটি আমরা পরে আপনাদেরকে শোনাবো। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।